নমস্কার। আজ 5ই জুন শুক্রবার। আপনারা দেখছেন আজকের সংবাদ। রাজ্য থেকে দেশ, দেশ থেকে বিশ্ব দেখে নেব আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ 50টি তাজা খবর। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খবরের শুরুতে এক নজরে দেখে নেওয়া যাক আজকের শিরোনাম। মমতা চাইলে রেজিনগর ছেড়ে দেব, জানিয়ে দিলেন অতীতে তৃণমূল থেকে নিলম্বিত হুমায়ুন। বাচ্চা ছেলে রাজনীতির কিছুই বোঝে না, অভিষেককে নিয়ে বিস্ফোরক মুকুল পুত্র শুভ্রাংশু রায়। কাটমানি নিয়ে খাটের তলায় লুকিয়েও শেষ রক্ষা হলো না তৃণমূল নেতার, পুলিশ যেতেই যা কাণ্ড। স্কুল ও কলেজ পড়ুয়াদের বাসে যাতায়াত করবে ফ্রিতে, বড় ঘোষণা নতুন মুখ্যমন্ত্রীর। নিয়ম মেনে বহিষ্কার করা হয়নি ঋতব্রতকে, এবার মুখ খুললেন স্পিকার। 15 বছর ক্ষমতায় থাকার পর অনেকের চর্বির জমে গিয়েছে তোপ মহুয়ার। নেত্রী নাকি পরামর্শদাতা, মমতার ভূমিকা নিয়ে এবার আসল তৃণমূলের ফাটল। তৃণমূলের ভাঙনে মোদীর স্বপ্ন পূরণ, 29-এর আগেই আসন পুনর্বিন্যাস কার্যকরে আসরে কেন্দ্র। অফিসে জোর করে ধর্মান্ত, টিসিএস এর পর উইপ্রো, বিস্ফোরক অভিযোগে ফের উত্তাল মহারাষ্ট্র। টাকা নিয়ে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করছিলেন তৃণমূল নেতা, বাধা বিজেপির, তোলাবাজির অভিযোগে দায়ের করে। আর কালীঘাটে পরপর ফোন, ঋতব্রত শিবির ছেড়ে দিদির কাছে ফিরতে চাইছে তৃণমূল এমএলএরা। সিআইডি যে সই দেখিয়েছে তা আমার নয়, ব্যাংশাল কোর্টে জানালেন অরূপ রায়। একজন মানুষ আমার সব থেকে বেশি অবাক করেছে, তৃণমূলের দুর্দশার মধ্যে ইঙ্গিতপূর্ণ পোস্ট বাবুলের। মমতার পাশ থেকে সরলেন শহীদ জননী ফিরোজাও, ঘরের ছেলে শুভেন্দুর সঙ্গে থাকার বার্তা। পরিবহন বিপ্লব শুভেন্দুর, কলকাতায় প্রথম ওয়াটার মেট্রো, সাগরমালায় জুড়ল বাংলা। সাইয়ের 200 কোটি প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল, মমতা অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা। একের বিরুদ্ধে এক সূত্র নিয়ে দিল্লি যাচ্ছেন মমতা। টলিপাড়ায় ধুন্ধুমার, পাপিয়া অধিকারীর পরিবর্তিত সংগঠন ঘোষণার পরদিনই রণক্ষেত্র টালিগঞ্জে চলল ইট বৃষ্টির ডিম ছোড়াছুড়ি। টিটাগড় বারাকপুর পুর দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তব। মমতাই সর্বোচ্চ নেত্রী, অনেকেই মেনে চলি, চিঠিতে সই করানোর আগে কিছুই বলা হয়নি, বিস্ফোরক ঋতব্রতদের শিবিরে থাকা এমএলএরা। কেরিয়ার শেষ, ওর বিদেশে চলে যাওয়া উচিত, অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বর্ষিয়ান নেতা। 3 বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, 11,154টি শূন্য পদে দ্রুত নিয়োগ। তাজপুরের সমুদ্র বন্দর সম্ভব নয়, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, 10 কিমি দূরেই লুকিয়ে আশার আলো। কনফেডারেশন নিয়ে এখনো সরকারি ঘোষণা নেই, রুদ্রনীলের আশ্বাস, যা সবার জন্য ভালো সেটাই হবে। কলেজ স্ট্রিটে হকার উচ্ছেদ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, গুজবে কান না দেওয়ার আবেদন পুর কমিশনার পুলিশের। ধর্মতলায় মমতার মন্তব্যে ক্ষুণ্ণ হতে পারে দেশের সার্বভৌমত্ব, শিলিগুড়িতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামে অভিযোগ আইনজীবী। সোনারপুরে তৃণমূল কাউন্সিলরকে চোর বলে পোস্টার, বাড়িতে ঢুকে আত্মীয়কে মারধর, অভিযুক্তদের ধরালেন বিজেপি কর্মীরা। পুলিশের চলন্ত গাড়ি থেকে লাফিয়ে চম্পট দেওয়া সেই যুবকদের গ্রেপ্তার, সীমান্তে কাপ সিরাপ পাচারের সময় হয়েছিলেন পাকড়াও। দপ্তর বন্টনের আগে মন্ত্রীর চেয়ারে বসে পড়লেন ভাইরাল হলো ছবি, অস্বস্তি বাড়তেই ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ভাস্কর। পশ্চিমবঙ্গ দিবসে তারকেশ্বরের জনসভা, পরের দিন কলকাতায় যোগাভ্যাস, 2 দিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মোদী। জামিন পেলেন না অসিত মজুমদার, এবার তোলাবাজির অভিযোগে জেল হেফাজত। ভিড় বাড়ছে হাকিমপুরে, বুড়ো আঙুলের ছাপ নিয়ে কয়েকশো বাংলাদেশিকে পুশব্যাক। চায়ের দোকানের সামনে উদ্ধার গুচ্ছ গুচ্ছ আধার কার্ড, ভোটার কার্ড। কলকাতার মেয়রের বাড়িতে সিআইডির গোয়েন্দারা, সই জালিয়াতি কাণ্ডে এবার নজরে ফেরহাদ। আমার কথা শুনলে আজ তৃণমূলের এই দশা হতো না, বিস্ফোরক হুমায়ুন কবির।
বাঁকুড়ার সরকারি দপ্তরে নয়া বিধায়কের সারপ্রাইজ ভিজিটে তুল কালাম, উধাও আধিকারিক, যোগাযোগ হলো ফোনে। কোনো রাজনৈতিক দাদা দিদির চাপ নয়, কোনো ক্যাচ পেশেন্ট ভর্তি নয়, এসএসকেএম এর বৈঠকে কঠোর বার্তা শুভেন্দু। ফেরহাদের ইস্তফার জেরে ভেঙে যাবে কলকাতা পুরসভা, 19 জুন অধিবেশন ডাকলেন চেয়ারপারসন মালা। আন্তর্জাতিক মেলা হবে গঙ্গাসাগরে, কলকাতায় আরো 44টি জেটি, ঘোষণা শুভেন্দু। পুলিশের ভরসা ছেড়ে এবার লাঠি হাতে মায়েরা, মালদায় মদের থেকে ক্ষিপ্ত মহিলাদের নজিরবিহীন সার্জিক্যাল স্ট্রাইক। তৃণমূল ভাঙতে এন্টালিতে নাটকীয় মোড়, বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে বিক্ষোভ, কাঠগড়ায় বাবা ছেলে। কারণ ব্যক্তিগত, বিধাননগরের মেয়র পদ থেকে ইস্তফা কৃষ্ণা চক্রবর্তী। অসুস্থতার দেহায় দিয়ে হাজিরা এড়ালেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, 2 সপ্তাহের সময় চেয়ে চিঠি গড়ে উঠলেন শতদ্রু। কলকাতা পুরসভার আরও এক তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার। নরেন্দ্র মোদী আর 1 বছরও, দেশের জরুরি অবস্থায় অশনি সংকেত, বিস্ফোরক রাহুল। বাংলায় 19,209 কোটির বিনিয়োগ হবে সমুদ্র বাণিজ্য জাহাজ শিল্পের। টলিউডের দুর্নীতি রুখতে এসআইআর বাতিল, ফেডারেশনের 26 গিল্ড। বিশ্বাস দুর্গের পতনের পরে অ্যাকশনে পাপিয়া। অবশেষে সুখবর দিল হাওয়া অফিস, নিনো ভ্রুকুটির মাঝে দেশে ঢুকেছে বর্ষা। এবারে চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। তার আগে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। 2026 সালের হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনের পর রাজ্যের রাজনৈতিক সমীকরণ যখন প্রতিনিয়ত ভুল বদল করছে, ঠিক তখনই এক নজিরবিহীন চাঞ্চল্যকর প্রস্তাব দিয়ে বাংলার রাজনীতিতে শোরগোল ফেলে দিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান তথা নওদা বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির। কঠিন রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিলে তার প্রস্তাবের পেছনে রয়েছে এক ঝাঁক শর্ত এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনৈতিক হুঁশিয়ারি। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির স্পষ্ট ভাষায় দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবারও নন্দীগ্রামের আসন থেকে উপনির্বাচনে দাঁড়ান তবে কোনো অবস্থাতেই তিনি জিততে পারবেন না। কিন্তু নেত্রী যদি বিধানসভায় যেতে চান তবে মুর্শিদাবাদের রেজিনগর আসন থেকে তাকে জিতিয়ে আনার সম্পূর্ণ দায়িত্ব তিনি নিজের কাঁধে নিতে প্রস্তুত। একদা তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা এবং বর্তমানে নিজস্ব রাজনৈতিক দলের সুপ্রিমো হুমায়ুন কবির এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বভারতীয় ভাবমূর্তির প্রশংসা করেন। তিনি বলেন, উনি শুধু বাংলা নয়, উনি একজন সর্বভারতীয় নেত্রী। তবে প্রশংসার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে করা বাস্তবটা মনে করিয়ে দিতে ভোলেননি তিনি। হুমায়ুন কবিরের মতে, নন্দীগ্রামের রাজনৈতিক মাটি এখন আর তৃণমূল নেত্রীর পক্ষে অনুকূল নয়, তাই উপনির্বাচনে সেখানে জয় পাওয়া অসম্ভব। ঠিক এই জায়গাতে তিনি এক চমকপ্রদ বিকল্প প্রস্তাব পেশ করেছেন। হুমায়ুন কবির জানান, নেত্রী যদি চান তবে আমি রেজিনগর আসন থেকে ওনাকে বিধানসভায় যাওয়ার ব্যবস্থা করে দিতে পারি। রেজিনগর আসনে নেত্রী যদি দাঁড়ান তাহলে আমি ব্যক্তিগতভাবে উদ্যোগী হয়ে ওনাকে জিতিয়ে আনব। ঠিক এই জায়গাতে তিনি এক চমকপ্রদ বিকল্প প্রস্তাব পেশ করেছেন। হুমায়ুন কবির জানান, নেত্রী যদি চান তবে আমি রেজিনগর আসন থেকে ওনাকে বিধানসভায় যাওয়ার ব্যবস্থা করে দিতে পারি। রেজিনগর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য তিনি একটি কঠিন শর্ত বেঁধে দিয়েছেন। হুমায়ুন এদিন স্পষ্ট করে দেন, তৃণমূল নেত্রীকে সরাসরি বা ব্যক্তিগতভাবে তার কাছে এই বিষয়ে আবেদন জানাতে হবে। অর্থাৎ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বা স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় যদি হুমায়ুন কবিরের সাহায্য চেয়ে তার দ্বারস্থ হন তবে রেজিনগর আসনটি তিনি নেত্রীর জন্য ছেড়ে দেওয়ার বা তাকে জেতানোর রাজনৈতিক রণকৌশল তৈরি করবেন। রাজ্যে পালা বদলের পর এখন তাসের ঘরের মতন অবস্থা তৃণমূল কংগ্রেসের। দলের সাংসদ থেকে বিধায়ক, প্রাক্তন বিধায়ক, কাউন্সিলররা দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। যতদিন যাচ্ছে দলের অন্তরে বিদ্রোহের চেহারা ক্রমশ বাড়ছে। এবারে সেই তালিকায় নাম লেখালেন তৃণমূলের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়। একসময় বীজপুর বিধানসভা তৃণমূলের বিধায়ক ছিলেন, বর্তমানে কাঁচরাপাড়া পুরসভা তৃণমূলের ভাইস চেয়ারম্যান। রাজ্যে 15 বছর ক্ষমতায় ছিল তৃণমূল, 1 মাস ক্ষমতায় নেই এই দল, আর তাতে এক প্রকার তাসের ঘরের মতন ভেঙে পড়েছে তৃণমূল। রাজ্যে একাধিক পুরসভা থেকে গণ ইস্তফা দিতে দেখা গিয়েছে তৃণমূল কাউন্সিলরদের। বিধায়করা বিদ্রোহ ঘোষণা করতে শুরু করেছেন। এক কথায় বলা যেতে পারে আড়াআড়িভাবে তৃণমূল ভাগ হয়ে গিয়েছে। 80 জন বিধায়কের মধ্যে 58 জন বিধায়ক বিদ্রোহ ঘোষণা করেছেন। বুধবার 3রা জুন তৃণমূলের বিদ্রোহী বিধায়করা বিধানসভায় বৈঠক করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে
নির্বাচনের রেজলিউশন গ্রহণ করেন। সেখানে রাজ্যের প্রাক্তন মন্ত্রী আকরুজ্জামানকে বিরোধী সচেতন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই রেজলিউশনে তৃণমূল 58 জন বিধায়ক স্বাক্ষর করেন। দলের এই অবস্থা নিয়ে মুখ খুলেছেন শুভ্রাংশু, মুকুল রায়, শুভেন্দু অধিকারীর মতো নেতা থাকলে তৃণমূলের আজ এই হাল হতো না। দলের এই ভরাডুবির জন্য রাজ্যের একাধিক নেতা আইপ্যাক নিয়ে সরব হয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, দলে অবজারভার পদ তুলে দিয়ে আইপ্যাক নিয়ে সে দলের সব গেল। এই আইপ্যাক নিয়ে আসা কার মস্তিষ্ক প্রসূতি ছিল কে জানে। সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, দল পরিচালনায় সর্বনাশ করে গিয়েছে আইপ্যাক। এবার শুভ্রাংশু রায় আইপ্যাক নিয়ে কার্যত বোমা ফাটালেন। শুভ্রাংশুর মতে, বাবা অর্থাৎ মুকুল রায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক থাকার সময় কখনো আইপ্যাকের মতন সংস্থার প্রয়োজন হয়নি। বাবা নিজাম প্যালেসের দুটি ঘর থেকে রাজ্যের সংগঠন সামলেছেন। আইপ্যাক প্রসঙ্গে শুভ্রাংশু বলেন, একটা জোরচোরদের সংস্থা, কাজ ছিল শুধু লোকের থেকে টাকা তোলা। দলটিকে শেষ করতেই ব্যস্ত ছিল এই সংস্থা। এবার বিধানসভায় তৃণমূলের টিকিট বিলির ক্ষেত্রে টাকার খেলা হয়েছে বলে বিরোধী দলের অনেকেই অভিযোগ করেছে। এবার মুকুল পুত্র সেই একই অভিযোগ সামনে আনলেন। শুভ্রাংশু বলেন, দলের পক্ষ থেকে এবার আমাকে প্রার্থী করা হবে বলে জানানো হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে টিকিট দেওয়া হয়নি। তার দাবি, এর পেছনে রয়েছে মোটা টাকার খেলা, আর তাতে একজন সাংসদের ভূমিকা ছিল। রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে নিউ আলিপুর থানার পুলিশ। তোলাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিও টেকনিশিয়ানদের কাছ থেকে টাকা তুলেছেন তিনি। সূত্রের খবর, টালিগঞ্জের মেকআপ আর্টিস্ট ফেডারেশনের সদস্য এক মহিলা স্বরূপের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তিনি বছর দুয়েক কোনো কাজ পাননি বলে অভিযোগ। কাজ চাইতে গেলে তার কাছ থেকে টাকা দাবি করা হয়, এমনকি মহিলাকেও ভয় দেখানো হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করেছে নিউ আলিপুর থানা। হুমকি দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে কয়েক লক্ষ টাকার তোলার অভিযোগ স্বরূপের বিরুদ্ধে। টালিগঞ্জের ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি ছিলেন স্বরূপ। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে অভিযোগ ছিল একাংশ কলাকুশলী এবং কর্মচারীদের। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন স্বরূপের দাপট ছিল, তবে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর তা উধাও হয়েছে। সম্প্রতি স্বরূপের ফেডারেশনের অস্তিত্ব মুছে দেওয়া হয়েছে। বুধবার টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী জানান, ফেডারেশনের আর কোনো অস্তিত্ব থাকবে না স্টুডিও পাড়ায়। দিল্লি থেকে তা নিয়ন্ত্রণ করা হবে। দিল্লির ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স কনফেডারেশনের আওতাভুক্ত হবেন টলিউডের সমস্ত কলাকুশলী। দুর্নীতিমুক্ত ইন্ডাস্ট্রি গড়তে এই পদক্ষেপ বলে জানিয়েছেন পাপিয়া। ফেডারেশনের অস্তিত্ব বিলোপের পর এবার গ্রেপ্তার হলেন খোদ অরূপ। কিছুদিন আগে স্বরূপের স্ত্রী জয় বিশ্বাস বিবাহ বিচ্ছেদের ঘোষণা করে। তিনি কলকাতা পুরসভার 81 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং 10 নম্বর বোর্ডের চেয়ারপারসন। জয়ী জানান, 2019 সাল থেকে দুই মেয়েকে নিয়ে তিনি আলাদা থাকেন। নানা কারণে আইনি পদক্ষেপ করতে পারেননি, তবে এবার স্বরূপের সঙ্গে আইনি পথে বিবাহ বিচ্ছেদের জন্য পদক্ষেপ করেছেন। স্বরূপ এবং তিনি আইনি পরামর্শ নিয়ে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন, দাবি জুঁইয়ের। তবে সেই বিষয়ে স্বরূপ নিজে কোনো মন্তব্য করতে চাননি। জুঁইয়ের কথায় সায়ও দেননি। এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সংক্ষেপে বলেছিলেন, আমি পরিবারের বিষয়ে সংবাদ মাধ্যমকে কিছু বলবো না। রাজ্যে উন্নয়নের জন্য বিরাট ঘোষণা। 2000 কোটি সড়ক উন্নয়ন থেকে শুরু করে প্রাইভেট সেক্টরে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি পড়ুয়াদের জন্য ফ্রি বাস পাসের ঘোষণা করেছেন। বুধবার কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডিকে শিবকুমার। তারপর তিনি বেঙ্গালুরু সহ রাজ্যের উন্নয়নের জন্য 6 পয়েন্টের এজেন্ডা ঘোষণা করেছেন রাজ্যে নতুন যুগ শুরু করতে। তিনি জানিয়েছেন, রাজ্যে কাজের সুযোগ তৈরি করা হবে। যুব সমাজ রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পড়ুয়াদের জন্য ফ্রি বাস পাস। প্রথম ক্যাবিনেট বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার ঘোষণা করেন যে রাজ্যের সমস্ত স্কুল কলেজ পড়ুয়াদের জন্য ফ্রি বাস পাস দেওয়া হবে। আগে রাজ্যের ছাত্রীদের বাসে যাতায়াত ফ্রি ছিল, এবার পড়ুয়াদের বাসে যাতায়াত ফ্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। কারা কারা এই সুবিধা পাবে, কিভাবে পড়ুয়াদের আবেদন করতে হবে সেই বিষয়ে শীঘ্রই বিস্তারিত জানানো হবে। প্রাইভেট সেক্টর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। কর্ণাটকের মুখ্যমন্ত্রী জানান যে রাজ্যে একটি প্রাইভেট সেক্টর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তৈরি করা হবে, যাতে চাকরি প্রার্থীরা সরাসরি সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারে। চাকরি প্রার্থীদের এখানে রেজিস্টার করতে হবে। এছাড়া রাজ্যে 56,000 সরকারি শূন্য পদ রয়েছে, তাও পূরণ করা হবে। কন্নড়বাসী প্রাধান্য পাবে। 1 মাসের মধ্যে এই নীতি তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি।
10,000 ভারত জোড়ো ইউথ ক্লাব। রাজ্যের যুব শক্তির জন্য 10,000 ভারত জোড়ো ইউথ ক্লাবের তৈরির ঘোষণা করেন ডিকে শিবকুমার। রাজ্য সরকারের জন্য 10 লাখ টাকা করে দেবে প্রতিটি ক্লাবকে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এই ক্লাব তৈরি করা হবে। এই ক্লাবগুলো খেলাধুলো, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন অ্যাক্টিভিটির উপর জোর দেবে। সিলিকন ভ্যালি বেঙ্গালুরু রাস্তার সংস্কারের জন্য 2,000 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছে কর্ণাটক সরকার। এছাড়া বাড়ির মালিকদের অকুপেন্সি সার্টিফিকেট এবং কমপ্লিশন সার্টিফিকেটের জন্য এককালীন ছাড় দেওয়া হবে। সম্পত্তির মালিকানার আইনি নথি তৈরিতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। শুধু অভিযোগই নয়, বিভিন্ন জেলায় অভিযুক্তদের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ ক্রমশ তীব্র হয়ে উঠছে। কোচবিহার ও উত্তর 24 পরগনায় দুটি পৃথক ঘটনাকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। কোচবিহার জেলার প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি পাইয়ে দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগে তৃণমূল নেতা শহীদুল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি আবাসন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলছিলেন। বৃহস্পতিবার ক্ষুব্ধ গ্রামবাসীরা তার বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শহীদুল মিয়া বাড়ির খাটের নিচে লুকিয়ে পড়েন বলে অভিযোগ। পরে পুলিশ তল্লাশি চালিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে গ্রেপ্তার করে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অন্যদিকে উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বাদুরিয়া পৌরসভা এলাকায় তৃণমূল কাউন্সিলর ঝুমা সরকারের বিরুদ্ধে সরকারি ত্রাণ সামগ্রী সারিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দুটি ইঞ্জিন ভ্যানে করে বালতি, ট্রিপল সহ বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী তার বাড়ি থেকে সরিয়ে নেওয়া হচ্ছিল। বিষয়টি নজরে আসতে গ্রামবাসীরা গাড়িগুলো আটক করে বিক্ষোভ শুরু করে। স্থানীয় সূত্রের দাবি, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে কাউন্সিলর ঘটনাস্থল থেকে সরে যায়। ক্ষুব্ধ বাসিন্দারা অবিলম্বে গ্রেপ্তারের দাবি তুলেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ সামগ্রীগুলো জব্দ করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের হদিশ মিলতেই তাদের আটক করে হোল্ডিং সেন্টারে পাঠানো হচ্ছে। রাজ্য জুড়ে এই কড়াকড়ি শুরু হয়েছে। সেই আবহে ভিড় বেড়েই চলেছে উত্তর 24 পরগনার স্বরূপনগরের হাকিমপুরে। একই সঙ্গে চলছে পুশব্যাক। প্রশাসনিক সূত্রে খবর, বুধবার কয়েকশো অনুপ্রবেশকারীকে পাঠানো হয়েছে ওপারে। বৃহস্পতিবার অন্তত 170 জন অনুপ্রবেশকারী জড়ো হয়েছেন হাকিমপুর সীমান্তে। প্রশাসনিক সূত্রে দাবি, তারা বিভিন্ন সময় মোটা টাকার বিনিময়ে দালাল মারফত এদেশে ঢুকেছিলেন। ভিন রাজ্যে বিভিন্ন এলাকায় কাজ করতেন তারা। হাকিমপুরের সীমান্তের কাছে বসে থাকা এক মাঝবয়সী মহিলা বলেন, আমি তো অনেক ছোটবেলায় এসেছিলাম, কিন্তু কিভাবে এসেছিলাম ভুলে গিয়েছি। এখানে বসিরহাটে থাকতাম, এখন ফিরে যাচ্ছি, কারণ সরকার চায় না আমরা থাকি। আর যুবকদের কথায়, আমি বছর 5 আগে এসেছিলাম, মধ্যম গ্রামে থাকতাম, সরকার চাইছে না, তাই চলে যেতে হচ্ছে। সরকার একটি সূত্রের দাবি, স্বরূপনগরের 3টি হোল্ডিং সেন্টারে বেশ কয়েকজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে রাখা হয়েছে। নির্দিষ্ট প্রক্রিয়া মেনে তাদের বাংলাদেশে পাঠানোর কাজ চলছে। বুধবার যাদের ওপার বাংলায় পাঠানো হয়েছে তাদের সকলের বুড়ো আঙুলের ছাপ সংগ্রহ করেছে প্রশাসন। বিএসএফ সূত্রে খবর, অনুপ্রবেশকারীদের ব্যাপারে যতক্ষণ না সব তথ্য মিলছে ততক্ষণ তাদের বাংলাদেশে পাঠানো হবে না। তবে হোল্ডিং সেন্টারে আটকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, থাকছে চিকিৎসার ব্যবস্থা। দেশে ফেরানোর আগে যাতে তাদের কোনো অসুবিধে না হয় তা দেখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক একটি মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তার বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার অপরাধ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারীর দাবি, একটি জনসভায় দেওয়া বক্তব্যের মাধ্যমে তিনি এমন কিছু মন্তব্য করেছেন যা জাতীয় নিরাপত্তা, দেশের ভাবমূর্তি এবং প্রশাসনিক সংস্থাগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ এক আইনজীবী অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এক সভায় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকা নিয়ে মন্তব্য করেন। সেই বক্তব্যে তিনি প্রতিবেশী দেশ বাংলাদেশে ঘটে যাওয়া একটি বহুল আলোচিত হত্যাকাণ্ডের প্রসঙ্গ উত্থাপন করেন। অভিযোগকারীর মতে, এই মন্তব্যের মাধ্যমে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে যা দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। অভিযোগে বলা হয়েছে, গত বছরের ডিসেম্বর মাসে বাংলাদেশে একটি হত্যাকাণ্ড ঘটে। পরে চলতি বছরের জানুয়ারিতে সেই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে 2 জন ব্যক্তি মেঘালয় সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গে প্রবেশ করলে রাজ্যের বিশেষ টাস্কফোর্স তাদের গ্রেপ্তার করে। গত 2রা জুন ধর্মতলায় আয়োজিত একটা সভায় বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এই ঘটনা নিয়ে মন্তব্য করেন। সেই সভায় তিনি সরাসরি কোনো ব্যক্তির নাম না নিলেও এমন কিছু মন্তব্য করেন যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বক্তব্যে তিনি দাবি করেন একটি গুরুত্বপূর্ণ ঘটনার নেপথ্যে কারা জড়িত সেই বিষয়ে তার কাছে তথ্য রয়েছে। পাশাপাশি তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকাও ইঙ্গিতপূর্ণভাবে উল্লেখ করেন বলে অভিযোগ। আইনজীবীর দাবি, একজন প্রবীণ রাজনৈতিক নেতৃত্বের এমন মন্তব্য সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। একই সঙ্গে দেশের নিরাপত্তা ব্যবস্থা এবং বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থাতেও প্রভাব ফেলতে পারে। সেই কারণেই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় উল্লেখ করে তার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার আবেদন জানানো হয়েছে। অভিযোগকারী আরও দাবি করেছেন, এই ধরনের মন্তব্য দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় সংহতির পরিপন্থী হতে পারে। তাই বিষয়টি নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপযুক্ত আইনি পদক্ষেপের আবেদন জানিয়েছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সমর্থকরা মনে করছেন তিনি রাজনৈতিক প্রেক্ষাপটে নিজের মতামত ব্যক্ত করেছেন এবং এটি ঘটনার প্রেক্ষিতে প্রশ্ন তুলেছেন মাত্র। তবে এই বিষয়ে তার বা তার দলের তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিরোধী ও শাসক পক্ষের বিভিন্ন নেতা ইতিমধ্যে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে। ফলে একটি রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক আগামী দিনে আইনি ও রাজনৈতিক দুই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে বলে মনে করছে পর্যটকদের একাংশ। শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা, তৃণমূলের অন্তরের পরিস্থিতি বর্ণনা করতে গেলে এমন উক্তির কথাই মনে আসে। বুধবার 58 জন বিধায়ককে নিয়ে বিধানসভায় সাংবাদিক বৈঠক করলেন তৃণমূলের টিকিটে উলুবেড়িয়ায় পূর্ব থেকে জিতে আসা এবং বর্তমানে জোড়াফুল থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তারাই যে বিধানসভার অঞ্চলের তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দলের সোচ্চার, সে কথা বারবার বলেছেন একদা সিপিএম থেকে বহিষ্কৃত ঋতব্রত। বুধবার সন্ধ্যায় এই মহানাটকীয় সাংবাদিক বৈঠক মিটার 24 ঘন্টা কাটেনি। এর মধ্যে কাহিনীতে নয়া মোড়। বৃহস্পতিবার বেলা পড়তেই জানা যাচ্ছে বেশ কয়েকজন বিধায়ক যারা বুধবার ঋতব্রত শিবিরের সঙ্গে ছিলেন সর্বসম্মতভাবে সই করে বিধানসভায় অধ্যক্ষের কাছে চিঠি জমা দিয়েছেন, তারাই এবার দিদির কাছে ফিরতে চাইছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ফিরতে চাইছেন। ঋতব্রত, সন্দীপন সাহাদের সঙ্গে থাকা বিধায়করা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানতে যে নারাজ তা বেশ কয়েকদিন ধরে ইতিউতি শোনা যাচ্ছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়তে যে একাংশের বিধায়ক নারাজ তা বৃহস্পতিবার স্পষ্ট করে দিয়েছেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। ঋতব্রতর ভাষায় আপাতত 58 জন এবং বাইরে থাকা আরও 2 জন তাদের সঙ্গে ছিলেন বলে দাবি করেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক। কিন্তু তৃণমূলের অন্তরে ভাঙনের স্রোতের যে জল তা স্পষ্ট হয়ে যায় সাক্ষাৎকারে দেওয়ায় মোশাররফের প্রতিক্রিয়াতে। মোশাররফের কথায় যারা ফিরে যেতে চান তারা এই কথাও বলছেন যে মমতাদি নতুন করে দল গড়ুক, অভিষেকের নেতৃত্ব তারা মানবেন না। ইটাহারের বিধায়ক বলছেন, এখনো অনেকে বলছেন দিদির কাছে ফিরে আসবো, দিদির নেতৃত্বে লড়াই হবে। ঋতব্রত শিবির নতুন করে দল গড়তে গেলে অনেকেই সমর্থন করবে না বলে দাবি করেছেন। একই দাবি করেছেন এই পর্যায়ে প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। শুরু থেকেই কালীঘাট শিবিরের নেতৃত্ব মেনে চলেছেন তিনি। কুণাল বলেন, আমার সঙ্গে 4 জনের কথা হয়েছে, সবিস্তারে কথা তাদের সঙ্গে। একাধিক বিধায়ক বলছেন তাদের ভুল বোঝানো হয়েছে। অনেকে মামলা থেকে মুক্তি পেতে সই করেছেন। তারা মনে প্রাণে শোভনদেবকেই চান। তারা বলছেন এত বড় বেইমানি করতে পারবো না। ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। নির্ধারিত সময়ের 3 দিন পরে কেরল এবং লাক্ষাদ্বীপের সম্পূর্ণ এলাকায় বর্ষার আগমন হয়েছে। একই সঙ্গে কর্ণাটক এবং তামিলনাড়ুর কিছু অংশে মৌসুমি বায়ুর প্রভাব শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বর্ষা আরও এগিয়ে গোয়া, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশে পৌঁছে যাবে। পাশাপাশি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে সময়ের মধ্যে বর্ষা প্রবেশ করতে পারে। তবে বাংলার আবহাওয়ার ছবিটা এখনই এরকম নয়। উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি এখনও পুরোপুরি কাটছে না। ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলে তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এর জেরে আগামী কয়েকদিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস। ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার সেই তালিকায় যোগ হবে উত্তর দিনাজপুর। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার আবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে, সোমবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার সহ 5 জেলা এবং মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে। আবহাওয়াবিদদের মতে তাপমাত্রা খুব একটা না বাড়লেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ফিল লাইক তাপমাত্রা অনেকটাই বেশি অনুভূত হবে, ফলে অস্বস্তি থাকবে যথেষ্ট। আজকের মতো সংবাদ এই পর্যন্ত। প্রতিনিয়ত খবর দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।